কাহন, সাহিত্য দীর্ঘজীবী হোক। সাহিত্যের বিভিন্ন আঙ্গিনা থেকে বাছাই করে নিয়ে আসা কিছু মণি মাণিক্য দিয়ে তৈরি আপনাদের প্রিয় কাহন। হাই, আমি অপরূপা, আর আজ কাহনে আবারও ফিরছেন শার্লক হোমস এবং ডক্টর ওয়াটসন। আজ শুনবেন স্যার আর্থার কোনান ডয়েলের দ্য ম্যান উইথ দ্য টুইস্টেড লিপ অবলম্বনে বক্রষ্ঠ ব্যক্তির রহস্য। শার্লক হোমসের চরিত্রে ফিরছে সুভাষ। গল্প পাঠে অন্যান্য চরিত্রে অর্ণব, অলিভিয়া, পিয়ালি, কৃষ্ণময়, উদ্ভাস, বুবাই, এনামুল, সৌমিক এবং আমি অপরূপা। গল্প শুরু করার আগে দুটো কথা। প্রথমটা বিধিসম্মত সতর্কীকরণ, সিগারেট বা অন্যান্য মাদকদ্রব্য খাবেন না প্লিজ, এগুলি ক্যান্সার সহ আরও অনেক রোগের কারণ। এবং দ্বিতীয়ত, কাহনের গল্প যদি আপনাদের ভালো লাগে, গল্পতে একটা লাইক এবং কাহনে সাবস্ক্রাইব করার পাশাপাশি কমেন্ট সেকশনের পাশে থাকা হাইপ অপশনে ক্লিক করে দেবেন কাইন্ডলি। শুরু হচ্ছে স্যার আর্থার কোনান ডয়েলের শার্লক হোমস কাহিনী দ্য ম্যান উইথ দ্য টুইস্টেড লিপ অবলম্বনে বক্রষ্ঠ ব্যক্তির রহস্য। সাহিত্য দীর্ঘজীবী হোক। সেন্ট জর্জের থিওলজিক্যাল কলেজের পরলোকগত অধ্যক্ষ ডক্টর ইলিয়াস হুইটনির ভাই ইসা হুইটনির আফিম খাওয়ার অভ্যেস ছিল। ছাত্রজীবনে ডিক ভ্যান্সির স্বপ্ন নিয়ে কিছু প্রবন্ধ পড়ে তার ধারণা হয়েছিল আফিম খেলে নাকি এক আশ্চর্য অনুভূতি হয়। কিন্তু আফিমের নেশা ধরার কিছুদিন পরেই তিনি বুঝলেন যে এই অভ্যেস ধরা যতটা সোজা, ছাড়া ততটাই কঠিন। আমার সাথে যখন তার পরিচয় হয় তখন তার শরীর একদম ভেঙে গেছে। তোবড়ানো গাল, ঘোলাটে দৃষ্টি, দু চোখের পাতা যেন সবসময় বন্ধ হয়ে আসছে। যখনই ওর সাথে দেখা হতো দেখতাম একটা চেয়ারে গুটিসুটি মেরে বসে আছে। খারাপ লাগতো আমার। (1869) সালের জুন মাসের এক রাত্রে আমার সদর দরজার ঘন্টা বেজে উঠল। বেশ রাত হয়েছে। বসে বসে হাই উঠছিল, ভাবছিলাম এবার শুতে যাব। ঘন্টা শুনেই আমি চেয়ারে সোজা হয়ে বসলাম। আমার স্ত্রী সেলাই করছিলেন। সেলাইটা রেখে একটু দীর্ঘশ্বাস ফেলে বললেন, এ নিশ্চয়ই কোনো রোগী, তোমাকে নির্ঘাতেই রাত্রে বেরোতে হবে। আর পারা যায় না। আসলে সমস্ত দিন প্রচুর খাটাখাটনি করে আমি একটু আগে ফিরেছি। আমরা দরজা খোলার আওয়াজ শুনলাম। দু চারটে কথাও অস্পষ্টভাবে শোনা গেল। তারপরেই আমাদের ঘরের দরজা খুলে গেল। ঘরে ঢুকলেন কালো ওড়নায় মুখ ঢাকা, কালো জামা কাপড় পরা এক ভদ্রমহিলা। এত রাতে এসে তোমাদের জ্বালাতন করছি বলে কিছু মনে করো না, কিন্তু কোনো উপায় ছিল না। এটুকু বলেই ভদ্রমহিলা নিজেকে আর সামলাতে না পেরে ছুটে এসে আমার স্ত্রীকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন। আমার খুব বিপদ, আমাকে সাহায্য করো প্লিজ, আমি বুঝতে পারছি না আমি কি করব। আরে কি কাণ্ড, কেট হুইটনি যে। ভদ্রমহিলার মুখের ওড়নাটা সরিয়ে দিয়ে আমার স্ত্রী বললেন, তুমি তো আমাকে দারুণ ঘাবড়িয়ে দিয়েছিলে। তুমি যখন ঘরে ঢুকলে আমি তোমাকে চিনতেই পারিনি। কি করব বুঝতে না পেরে আমি সোজা তোমার কাছে চলে এলাম। বরাবর দেখেছি যখনই কোনো পরিচিত ভদ্রমহিলা কোনো গোলমালে পড়েন তখনই তিনি আমার স্ত্রীর কাছে ছুটে আসেন। আমার স্ত্রী বললেন, খুব ভালো করেছো, এসো। আগে এক গ্লাস জল, না চা না কফি, কি খাবে বলো, তারপরে ধীরে সুস্থে সব কথা বলবে। তারপর আমাকে দেখিয়ে বললেন, ওকে কি এখান থেকে যেতে বলবো? না না, ডক্টর ওয়াটসনকেই আমার দরকার। ব্যাপারটা আমার স্বামী ইসাকে নিয়ে। গত দুদিন ধরে সে ঘরে ফেরেনি, তার জন্য আমার খুব দুশ্চিন্তা হচ্ছে। এর আগেও কেট হুইটনি তার স্বামী ইসা হুইটনির কথা আমাদের কাছে দু চারবার বলেছে। আমাকে বলেছে আমি ডাক্তার বলে, আর আমার স্ত্রীকে বলেছে তার ছেলেবেলার বন্ধু হিসেবে। তার কথা শুনে আমরা তাকে সান্ত্বনা দিয়ে আশ্বস্ত করবার চেষ্টা করলাম। জিজ্ঞেস করলাম, ইসা কোথায় গেছে তা কি কেট জানে? আমরা কি চেষ্টা করলে তাকে ফিরিয়ে আনতে পারি? কেটের কথা শুনে মনে হলো যে ইসাকে ফিরিয়ে আনবার জন্যই এত রাত্রে সে আমাদের কাছে ছুটে এসেছে। কেট জানতে পেরেছে
বেশ কিছুদিন হলো ঈশা লন্ডনের পূর্বাঞ্চলে একটা আফিমখোরদের আড্ডার সন্ধান পায়। প্রথম প্রথম সে ওই আড্ডায় যেত কিছুক্ষণের জন্য, সন্ধ্যের মধ্যেই ফিরে আসতো। কিন্তু এবারে 48 ঘন্টা হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত তার পাত্তা নেই। কেটের দৃঢ় বিশ্বাস আপার সোয়ান্ডাম লেনের দি বার অফ গোল্ডে গেলে ঈশাকে অবশ্যই পাওয়া যাবে। আমি কি করি বলুন তো ডক্টর? একা ওই ভয়ঙ্কর পাড়ায় গিয়ে আমার পক্ষে কি ওকে ফিরিয়ে আনা সম্ভব? না না, কোনো দরকার নেই, তোমার সাথে জন যাবে, তুমি চিন্তা করো না। আমি বললাম, কেটেরই বা যাওয়ার দরকার কি? আমি তো ঈশার ডাক্তার, আমি একা গিয়েই তো তাকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসতে পারি। এই সব কথাবার্তার পর ঠিক হলো যে আমি এখনই ঈশার সন্ধানে বেরিয়ে পড়ছি। আর যদি ওই ঠিকানায় সে সত্যিই থাকে, তাহলে তাকে আমি ঘন্টা দুয়েকের মধ্যেই বাড়ি পাঠিয়ে দিচ্ছি। ঠিক 10 মিনিটের মাথায় আমি একটা ঘোড়ার গাড়িতে চেপে আপার সোয়ান্ডাম লেনের দিকে চললাম। প্রথমে বেশ নির্বিঘ্নেই গেলাম, কিন্তু মুশকিল হলো পরে। আপার সোয়ান্ডাম লেন একটা কুখ্যাত গলি, রাস্তা টানা চলে গেছে লন্ডন ব্রিজের পূর্ব দিকে। নদীর উত্তর তীর ধরে মাল তোলা নামানোর ঘাটগুলো সমান্তরাল। একটা সস্তার তৈরি জামা কাপড়ের দোকান আর সস্তার চায়ের কেবিনের মাঝখান দিয়ে একটা সিঁড়ি কয়েক ধাপ নেমে গেছে। দূর থেকে দেখলে মনে হয় যেন একটা অন্ধকার গুহার মুখ। অনেক খোঁজাখুঁজির পর আমি বুঝতে পারলাম যে ওইটাই আফিমখোরদের আড্ডা। আমার ভাড়া গাড়ির কোচওয়ানকে সেখানে অপেক্ষা করতে বলে আমি খুব সাবধানে সেই প্রায় অন্ধকার সিঁড়ি দিয়ে নামতে লাগলাম। ওপর থেকে একটা লণ্ঠনের আলো এসে পড়েছিল। সেই আলোয় কোনো রকমে ঠাহর করে আমি দ্য বার অফ গোল্ডের দরজাটা খুঁজে পেলাম। ঢুকে দেখলাম যে ঘরের ভেতরের বাতাসটা যেমন ভারী, তেমনই বাজে গন্ধ আর ধোঁয়ায় ভরা। এই ধোঁয়ায় ভর্তি আলো আঁধারি ঘরে ঢুকতেই দেখলাম যে পাশাপাশি অনেকগুলো ছোট ছোট বিছানায় বহু লোক হাত পায়ে নিয়ে শুয়ে বসে বা আধশোয়া অবস্থায় রয়েছে। এদের মধ্যে কেউ কেউ আবার আধখোলা চোখে আমার দিকে তাকিয়ে রইল। তার মধ্যে বেশিরভাগ লোকই চুপচাপ বসেছিল। খুব অল্প কয়েকজন নিচু গলায় নিজেদের মধ্যে কথাবার্তা বলছিল। আমি ঘরে পা দিতে না দিতেই একজন মালয় দেশীয় লোক এসে আমাকে বলল, স্যার আসুন, স্যার আসুন আসুন, কি নেবেন বলুন স্যার। কিচ্ছু লাগবে না, আমি খদ্দের নই। ঈশা হুইটনি বলে আমার এক বন্ধু এখানে এসেছে, তার সঙ্গে কথা বলতে এসেছি। নামটা উচ্চারণ করার পরই লক্ষ্য করলাম আমার ডান দিকে কে যেন নড়ে উঠল, আর তারপরেই একটা চিৎকার। আধো অন্ধকারের মধ্যে স্থির দৃষ্টিতে তাকিয়ে দেখলাম যে ঈশা হুইটনি আমার দিকে তাকিয়ে আছে। তার চোখে কেমন যেন একটা ফ্যালফ্যালে দৃষ্টি। তার পোশাক অত্যন্ত নোংরা, আর সমস্ত শরীরে যেন কালির ছোপ পড়ে গেছে। আরে ওয়াটসন যে, কি ব্যাপার? তাকে দেখে আমার খুব খারাপ লাগলো। তার শরীরে যেন ক্ষমতা নেই, হাত পা দুর্বল। আমি বললাম, আরে ঈশা, তোমার স্ত্রী তোমাকে 2 দিন ধরে খুঁজছে, চলো বাড়ি চলো। 2 দিন? সে কি ওয়াটসন? আচ্ছা, কটা বাজে বলো তো? প্রায় 11টা বাজে। তার মানে আজ কত তারিখ? আজকে জুন মাসের 19 তারিখ, শুক্রবার। সময়টা তো বললাম, রাত 11টা বাজে। সে কি, আমি তো ভেবেছি আজ বুধবার। হ্যাঁ হ্যাঁ, আজ তো বুধবারই। শুধু শুধু তুমি আমাকে নিয়ে রসিকতা করছো কেন ওয়াটসন? এই বলে সে বেঞ্চে এলিয়ে পড়ল। আরে শোনো, আরে কি হলো ঈশা? গত 2 দিন ধরে তোমার কোনো খবর না পেয়ে তোমার স্ত্রী দুশ্চিন্তা করছে। তোমার লজ্জা করছে না এভাবে এখানে পড়ে আছো? বিশ্বাস করো আমি সত্যি অনুতপ্ত, কিন্তু আমার মনে হচ্ছে ওয়াটসন, তুমি বোধহয় একটু ভুল করছো। আমি তো অল্প কিছুক্ষণ আগেই এখানে এসেছি। যাই হোক, তুমি যখন এসেছো
আমি আমি এক্ষুনি বাড়ি যাব। সত্যি কেটের সাথে খুব অন্যায় করে ফেলেছি। আমাকে একটু একটু উঠতে সাহায্য করবে কি? তোমার সঙ্গে কি গাড়ি আছে ওয়াটসন? হ্যাঁ চলো, আমার গাড়ি বাইরে দাঁড়িয়ে আছে। তাহলে তাহলে তোমার যদি আপত্তি না থাকে আমি ওই গাড়িটা নিয়েই বাড়ি চলে যাই। ও হ্যাঁ, আর একটা কথা, তুমি একবার ম্যানেজারের সঙ্গে দেখা করে বলো যে আমার শরীরটা খুব দুর্বল লাগছে বলে আমি ম্যানেজারের কাছে গেলাম না। তাহলে খুব ভালো হয়। ইসা হুইটনিকে অপেক্ষা করতে বলে আমি সেই অন্ধকার ধোঁয়ায় ভর্তি ঘরের মধ্যে দিয়ে ম্যানেজারের খোঁজে চললাম। যখন আমি একটা বেঞ্চিতে বসা একটা লম্বা লোকের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলাম, তখন কে যেন পেছন থেকে আমার কোট ধরে টেনে চাপা গলায় বলল, আমার সামনে দিয়ে চলে যাবার পর পেছন দিকে তাকিও। না, আমার শুনতে বিন্দু মাত্র ভুল হয়নি। আমি পাশে তাকালাম। আমার পাশেই একজন বৃদ্ধ ব্যক্তি চুপচাপ বসেছিলেন। তার কোনো সেন্স আছে বলে আমার মনে হলো না। তাও আমি 2 পা এগিয়ে গিয়ে পেছন ফিরে তাকালাম। সেই মুহূর্তে জানি না কি অসীম চেষ্টায় আমি চিৎকার করা থেকে নিজেকে সংযত করলাম। সেই বৃদ্ধ লোকটি আমার দিকে তার মাথাটা এমনভাবে সামান্য ঘুরিয়েছেন যাতে তার মুখটা একমাত্র আমিই দেখতে পাই। তার চোখ মুখের বার্ধক্যের ছাপটা সরে গেল। দেখলাম আমার দিকে তাকিয়ে মুচকি হাসছে শার্লক হোমস। শার্লক আমাকে ইঙ্গিতে তার দিকে এগিয়ে আসতে বলল, আর সঙ্গে সঙ্গে তার চোখে মুখে সেই বৃদ্ধের ভাবটা ফিরে এলো। আমি ফিসফিস করে বললাম, এই কি শার্লক, তুমি এখানে কি করছো? আস্তে ওয়াটসন, আস্তে কথা বলো। আমার কান খুব পরিষ্কার। তুমি যদি তোমার ওই অসুস্থ বন্ধুকে বিদায় করতে পারো তো ভালো হয়। তোমার সাথে একটু কথা বলা দরকার। আসলে আমি বাইরে গাড়ি দাঁড় করিয়ে রেখে এসেছি। ভেরি গুড ওয়াটসন, তাহলে ওকে ওই গাড়ি করে এখনই বাড়ি পাঠিয়ে দাও। আর কোচওয়ানের হাতে তোমার স্ত্রীকে চিঠি লিখে জানিয়ে দাও যে আজ রাত্রে তুমি আমার বাড়িতে থাকবে। হ্যাঁ একদম। বেশ, তুমি বাইরে গিয়ে অপেক্ষা করো, আমি 5 মিনিটের মধ্যে আসছি। শার্লক হোমসের কথায় সবসময়ই এমন একটা সিরিয়াস ভাব থাকে যে সে কিছু বললে তার কথার প্রতিবাদ করা যায় না। আর তাছাড়া আমার মনে হলো যে হুইটনিকে এখান থেকে বের করে বাড়ির দিকে পাঠালি আমার দায়িত্ব শেষ। এবং সব থেকে বড় কথা, শার্লক হোমসের তদন্তের সঙ্গী হবার সুযোগ কোনো অবস্থাতেই আমি হাতছাড়া করতে চাই না। কয়েক মিনিটের মধ্যেই আমি হুইটনিকে ঘোড়ার গাড়িতে উঠিয়ে কোচওয়ানকে একটা চিঠি দিয়ে বললাম, আচ্ছা মিস্টার হুইটনিকে ওর বাড়িতে নামিও, আর এই চিঠিটা আমার স্ত্রীকে দিও। ঘাড় নেড়ে কোচওয়ান চলে গেল। অল্প কিছুক্ষণ পরে অত্যন্ত দুর্বল দেখতে এক বৃদ্ধ বার অফ গোল্ড থেকে বেরিয়ে এলো। আমি সেই বৃদ্ধের ছদ্মবেশধারী শার্লক হোমসের পাশে পাশে হাঁটতে লাগলাম। প্রায় আধ মাইলটাক রাস্তা শার্লক সেই বৃদ্ধের মতো কোনো রকমে টলতে টলতে পথ হাঁটতে লাগলো, আর ঘন ঘন পেছন ফিরে দেখতে লাগলো। তারপর হঠাৎ এক সময় সে সোজা হয়ে দাঁড়িয়ে হো হো করে হেসে উঠল। ওয়াটসন, 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 মাই ডিয়ার ওয়াটসন, তুমি নিশ্চয়ই ভেবেছিলে যে আমি আফিমের নেশা ধরেছি, কি তাই তো? সত্যি কথা বলতে কি, তোমাকে ওইভাবে ওখানে দেখে আমি খুবই অবাক হয়েছি। হ্যাঁ, সে তো তোমাকেও আমি ওখানে দেখে কম অবাক হইনি। আরে আমি তো গিয়েছিলাম আমার ওই অসুস্থ বন্ধুর খোঁজে। আর আমি গিয়েছিলাম আমার এক শত্রুর খোঁজে। শত্রুর খোঁজে? কে, মরিয়ার্টি না ব্যারেন গ্রুনার? মাই ডিয়ার ওয়াটসন, তুমি তো জানো মরিয়ার্টি আর বেঁচে নেই। আর ব্যারেন গ্রুনারের অবস্থা তো ছেড়েই দাও, সে এখন মুখের অ্যাসিডের দাগ শুকোচ্ছে জেলের মধ্যে। আমি গিয়েছিলাম আমার জাত শত্রুর খোঁজে। জাত শত্রু? জাত শত্রু বলে আবার কিছু হয় নাকি? অবশ্যই। বেশ সংক্ষেপে তোমায় বলি ব্যাপারটা। এখন আমি একটা বেশ জটিল তদন্তে জড়িয়ে পড়েছি।
আমি আশা করেছিলাম যে এই আড্ডাখানায় নিয়মিত যেসব লোক আসে তাদের কথাবার্তা থেকে এ ব্যাপারে কোনো একটা সূত্র হয়তো বা পেয়ে যাব। তবে ওখানে যদি আমার আসল পরিচয় জানাজানি হয়ে যেত তাহলে আমাকে জীবন্ত অবস্থায় খুঁজে পাওয়া যেত না ওয়াটসন। কারণ এর আগে 2-1 আমি এই আড্ডায় এসে কাজ হাসিল করে গেছি। আর এই আড্ডাখানার মালিক গুন্ডা সর্দার ম্যানেজার আমাকে বলেছে আমাকে পেলে একেবারে দেখে নেবে। ওয়াটসন, এই বাড়িটার একটা খিড়কির দরজা আছে পলঘাটের কাছে। সেখান দিয়ে রাতের অন্ধকারে কত কি যে নদীতে চালান হয়েছে তা অনুমান করা শক্ত নয়, এমনকি মানুষের ডেড বডি পর্যন্ত। কি বলছো? ডেড বডিও? হ্যাঁ ওয়াটসন, ডেড বডিও পাচার হয়েছে। যত ডেড বডি পাচার হয়েছে তার প্রত্যেকটার জন্য যদি 1000 পাউন্ড করে পেতাম তাহলে এতদিনে আমরা কোটিপতি হতে পারতাম। ভাবতে পারছো? এরকম একটা জঘন্য মৃত্যুকূপ টেমসের ধারে আর একটাও আছে কিনা আমার জানা নেই। আমার আশঙ্কা হচ্ছে যে নেভিল সেন্ট ক্লেয়ার সেই যে জীবন্ত অবস্থায় এখানে ঢুকেছে সে আর জীবন্ত অবস্থায় এখান থেকে বেরোয়নি। আর তাই 1 মিনিট, আমাদের গাড়িটার তো এখানেই থাকবার কথা। আমি কিছু বলবার আগেই শার্লক মুখের মধ্যে 2 আঙুল দিয়ে খুব জোরে শীষ দিল। প্রায় সঙ্গে সঙ্গেই লোকজনের কথাবার্তা আর গাড়ি ঘোড়া শব্দকে ছাপিয়ে আরেকটা শীষ শোনা গেল। আর তারপরেই শোনা গেল ঘোড়ার খুরের আওয়াজ আর গাড়ির চাকার শব্দ। অন্ধকারের মধ্যে জোরালো 2 আলো জ্বালিয়ে বেশ বড় একটা গাড়ি এসে দাঁড়ালো। তাহলে ওয়াটসন, এখন আমার সঙ্গে যাবে তো? আরে আমি যদি তোমার কোনো কাজে লাগি তো অবশ্যই যাব। বিশ্বস্ত সহকারীর প্রয়োজন তো সবসময়ই ভায়া। আর তাছাড়া সে যদি আবার শার্লক হোমসের জীবনী লেখক স্বয়ং হয় তাহলে তো তাকে বাদ দেওয়ার প্রশ্নই ওঠে না। আমার এখনকার আস্তানা সেডার্সে, একটা ডাবল বেডরুম। সেডার্স? হ্যাঁ, ওটা মিস্টার সেন্ট ক্লেয়ারের বাড়ি। এই তদন্ত শুরু করার পর থেকে আমি ওখানেই আছি। কিন্তু বাড়িটা কোথায়? কেন্টে। ঠিক আছে, কিন্তু শার্লক আমি তো এই কেস সম্পর্কে এখনো অন্ধকারে। ব্যস্ত হয়েও না ওয়াটসন, 7 মাইল রাস্তা আমাদের যেতে হবে, সব জেনে যাবে এর মধ্যে। আচ্ছা জন, এই হাফ ক্রাউনটা রাখো। আজ রাতে আর তোমাকে লাগছে না আমার, কাল সকাল 11টার সময় আমার সাথে দেখা করো, ঠিক আছে? গুড নাইট। জন ঘাড় নেড়ে চলে গেল। শার্লক পাকা কচুয়ানের মতো চাবুক মারতেই ঘোড়াটা ছুটতে লাগলো। প্রায় অন্ধকার জনহীন সব গলি দিয়ে আমাদের গাড়ি ছুটল। তারপর আমরা একটা অপেক্ষাকৃত বড় রাস্তায় এসে পড়লাম। তারপর আরেকটা ব্রিজ পার হলাম। মুহূর্তের জন্য ব্রিজের নিচের কালো জল আমার চোখে পড়ল। আমরা বেশ কয়েক মাইল চলে এসেছি। আকাশে মেঘ রয়েছে, তার মাঝখানে কখনো কখনো 1-2 তারা একবার দেখা দিয়েই আবার মিলিয়ে যাচ্ছে। শার্লক রাস্তার দিকে মাথা নিচু করে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। বুঝলাম যে সে গভীর চিন্তায় ডুবে রয়েছে। এখন যদি আমি কথা বলি তাহলে সে যেভাবে তার চিন্তাকে সাজাচ্ছে তাতে বাধা পড়বে। এতটা পথ যে এলাম, বিটের কনস্টেবল ছাড়া আর কিন্তু অন্য কোনো পথচারীকে দেখতে পেলাম না। আমাদের দুপাশে কখনো কখনো বিরাট প্রান্তর চোখে পড়ছে। এইভাবে বেশ কিছুটা রাস্তা পেরিয়ে যাওয়ার পর আবার 1-2 করে ঘরবাড়ি চোখে পড়তে লাগলো। আমার মনে হলো আমরা যেন একটা লোকালয়ের কাছাকাছি চলে এসেছি। হঠাৎ গা ঝাড়া দিয়ে উঠে শার্লক বলল, ওয়াটসন ওয়াটসন ওয়াটসন, তোমার এই চুপ করে থাকবার ক্ষমতার সত্যিই কোনো তুলনা হয় না। তোমার এই গুণের জন্যেই তুমি সঙ্গী হিসেবে অদ্বিতীয়। বিশ্বাস করো, এমন একজন সঙ্গী আমার চাই যার কাছে আমি আমার মনের সমস্ত কথা খুলে বলতে পারি। কিন্তু এই মুহূর্তে আমার মাথায় যে চিন্তাটা ঘুরপাক খাচ্ছে সেটা আর যাই হোক খুব আনন্দের নয়। আমরা গিয়ে পৌঁছানো মাত্রই যে ভদ্রমহিলা আমাদের দরজা খুলে দিতে আসবেন তাকে যে কি বলবো তা আমার মাথায় কিছুতেই আসছে না ওয়াটসন। আরে আমিও তো কিছু জানিই নাই কেসের ব্যাপারে। হ্যাঁ, কেন্টে পৌঁছবার আগে এই ব্যাপারটার মোটামুটি একটা বিবরণ তোমায় দিতে পারবো। ব্যাপারটা এমনিতেই খুবই সহজ বলেই মনে হচ্ছে, কিন্তু মুশকিল হচ্ছে যে এমন কোনো সূত্র পাচ্ছি না যেটাকে ধরে এগোতে পারি। বলতে পারো এটা হচ্ছে একটা জট পাকানো সুতো, যার অনেকগুলো মুখ আছে কিন্তু
গোড়াটা পাচ্ছি না ওয়াটসন। বেশ, শোনো তাহলে সবটা বলি তোমায়। হতেও পারে যদিও আমি অন্ধকার ছাড়া কিছুই দেখতে পাচ্ছি না, কিন্তু তুমি হয়তো কোনো আলোর রেখা দেখতে পাবে। বেশ, তাহলে বলো। বেশ কয়েক বছর আগের কথা ওয়াটসন। সঠিক তারিখটা হলো মে 1884। কেন্টে এক ভদ্রলোক বাস করতে আসেন। তার নাম নেভিল সেন্ট ক্লেয়ার। জীবনযাপন দেখে মনে হতো বেশ বড় লোক, বুঝলে। তিনি একটা বড় বাড়ি ভাড়া করে বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বাস করতে লাগলেন। আস্তে আস্তে প্রতিবেশীদের সাথে তার পরিচয় হতে লাগলো। 1887 সালে স্থানীয় এক ব্যবসায়ীর মেয়েকে তিনি বিয়ে করেন। ভদ্রলোক কোনো চাকরি করতেন না, তবে অনেক কোম্পানিতে তার টাকা ইনভেস্ট করা ছিল। সাধারণত ওই ধরো সকালে ট্রেনে লন্ডন যেতেন আর ফিরে আসতেন ক্যানন স্ট্রিট স্টেশন থেকে 5:14 ট্রেন ধরে। মিস্টার সেন্ট ক্লেয়ারের বয়স এখন 37। শান্ত সুবোধ ভদ্রলোক, দুটি সন্তান নিয়ে বেশ সুখেই থাকতেন, আর পাড়াপড়শিরাও তাকে খুব পছন্দ করতেন। ওয়াটসন, আমি খোঁজ খবর করে যতদূর জানতে পারি যে বাজারে তার দেনা হচ্ছে 88 পাউন্ড 10 শিলিং, কিন্তু ক্যাপিটাল অ্যান্ড কাউন্টিজ ব্যাংকে তার জমা আছে 220 পাউন্ড। সুতরাং এই কথা মনে করবার কোনো কারণ নেই যে তার মনে টাকা পয়সা সংক্রান্ত কোনো দুশ্চিন্তা ছিল। তো ব্যাপার হচ্ছে, গত সোমবার মিস্টার নেভিল সেন্ট ক্লেয়ার অন্য দিনের চেয়ে সকাল সকালই বাড়ি থেকে বেরিয়েছিলেন এবং যাওয়ার আগে বলে যান যে শহরে তার 2টো জরুরি কাজ আছে এবং ফেরবার পথে তিনি তার ছেলের জন্য এক বাক্স খেলনা কিনে আনবেন। এখন হয়েছে কি ওয়াটসন, সেই দিনই মিস্টার সেন্ট ক্লেয়ার বেরিয়ে যাওয়ার পর তার স্ত্রী লন্ডন থেকে একটা টেলিগ্রাম পান। টেলিগ্রামটা এসেছিল অ্যাবারডন শিপিং কোম্পানির অফিস থেকে। সেই টেলিগ্রামে জানানো হয়েছে যে তার বিদেশ থেকে একটি মূল্যবান জিনিস আসবার কথা ছিল এবং সেটা এসে গেছে। তোমার জানা আছে কিনা জানি না ওয়াটসন, অ্যাবারডন শিপিং কোম্পানির অফিস হচ্ছে ফ্রেসনো স্ট্রিটে। ফ্রেসনো স্ট্রিটটা আবার বেরিয়েছে আপার সোয়ান্ডাম লেন থেকে, যেখানে তোমার সাথে আজ রাত্রে আমার দেখা হলো। ঠিক সেই জায়গায়। তো মিসেস সেন্ট ক্লেয়ার দুপুরের খাওয়া দাওয়া সেরে লন্ডন যান। সেখান থেকে তার জিনিসটি সংগ্রহ করেন এবং ঠিক ওই 4:35 আপার সোয়ান্ডাম লেন ধরে হাঁটছিলেন স্টেশনে ফেরবার জন্য। আচ্ছা ওয়াটসন, এতক্ষণ যা বললাম তা তোমার কাছে ক্লিয়ার তো? হ্যাঁ, একদম ক্লিয়ার। তারপর বলো। বেশ ওয়াটসন, তোমার নিশ্চয়ই মনে আছে যে গত সোমবার অত্যন্ত গরম পড়েছিল। মিসেস সেন্ট ক্লেয়ার একটা গাড়ি ধরবেন বলে এদিক ওদিক তাকাতে তাকাতে বেশ দুলকি চালে রাস্তা দিয়ে হাঁটছিলেন। সোয়ান্ডাম লেন ধরে হাঁটবার সময় হঠাৎ একটা চাপা আর্তনাদ তার কানে আসে। সেই শব্দটা যেদিক থেকে এসেছিল সেই দিকে কৌতূহলী হয়ে তাকাতেই তিনি একটা দোতলা বাড়ির জানালায় যে দৃশ্য দেখলেন তাতে তিনি একেবারে স্তম্ভিত হয়ে গেলেন ওয়াটসন। দোতলার সেই জানালাটা সম্পূর্ণ খোলা ছিল এবং তিনি দেখলেন যে তার স্বামী জানালা দিয়ে তার দিকে তাকিয়ে আছে এবং তার মনে হলো তিনি যেন তাকে হাত নেড়ে ডাকছিলেন ওয়াটসন। আগেই বলেছি তোমাকে যে জানালাটা একদম খোলা ছিল, তাই তার দেখতে বিন্দুমাত্র অসুবিধে হয়নি। মিসেস সেন্ট ক্লেয়ার তার স্বামীর মুখটা পরিষ্কার দেখতে পেয়েছিলেন। তিনি আমাকে বলেছেন যে সে সময় তার স্বামীর চোখ মুখ উত্তেজনায় থমথম করছিল। তার স্বামী যেন তাকে উত্তেজিতভাবে হাত নেড়ে ইশারা করেন ওয়াটসন। কিন্তু তারপরেই মিসেস সেন্ট ক্লেয়ারের মনে হয় কেউ যেন খুব জোরে তাকে পেছন দিকে টেনে নিয়ে যায়। ওয়াটসন, আর একটা জিনিস লক্ষ্য করে মিসেস সেন্ট ক্লেয়ার খুব আশ্চর্য হন। সেটা হলো, যদিও মিস্টার সেন্ট ক্লেয়ার যে কালো কোটটা পরে বাড়ি থেকে বেরিয়েছিলেন সেটা তার গায়ে ছিল বটে, কিন্তু তার জামার কলার বা নেকটাই কোনোটাই ছিল না। তার স্বামীর কোনো বিপদ হয়েছে বুঝে তিনি ওই বাড়ির দিকে ছুটলেন। কোন বাড়ির কথা বলছি বুঝতে পারছো নিশ্চয়ই? ইয়েস, যেখানে আজ তোমার সঙ্গে আমার দেখা হয়েছে। বাড়ির দরজায় ওই শয়তান ম্যানেজার দাঁড়িয়েছিল। সে আর তার সাঁকরেত মানে ডেনমার্কের ওই গুন্ডাটা তাকে দরজার গোড়াতে প্রথমেই আটকে দিল। তারপর তাকে প্রায় একরকম জোর করে সেখান থেকে সরিয়ে দিল। রাগে ভয়ে পাগলের মতো ওয়াটসন যখন মিসেস সেন্ট ক্লেয়ার রাস্তা দিয়ে দৌড়চ্ছিলেন তখন ফ্রেসনো স্ট্রিটে একজন সার্জেন্ট আর কয়েকজন কনস্টেবল আসছিলেন। তার কথা শুনে সার্জেন্ট তার দলকে নিয়ে ওই আড্ডাখানায় এসে হাজির হলো। ওই আড্ডার মালিকের কোনো আপত্তি না শুনে যে ঘরে মিসেস সেন্ট ক্লেয়ার তার স্বামীকে দেখেছিলেন সার্জেন্ট সেই ঘরেই গেলেন। কিন্তু ওয়াটসন 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 সেখানে মিস্টার সেন্ট ক্লেয়ারের টিকিটই পর্যন্ত দেখা গেল না। সে ঘরে কেন ওয়াটসন? সেই গোটা দোতলায় মিস্টার সেন্ট ক্লেয়ারকে কোথাও খুঁজে পাওয়া গেল না। সত্যি কথা বলতে কি, একটি অত্যন্ত কুৎসিত দর্শন এক বিকলাঙ্গ ছাড়া সেখানে দ্বিতীয় কোনো প্রাণীকেই দেখা গেল না ওয়াটসন।
ম্যানেজার আর সেই বিকলাঙ্গ লোকটি দুজনেই খুব জোর গলায় শপথ করে বললেন যে সামনের ঘরে দুপুর থেকে কেউ আসেননি বা ছিল না। তার জোরালো আপত্তি শুনে সার্জেন্টও একটু দমে গেল। তার মনে সন্দেহ হতে লাগলো যে হয়তো মিসেস সেন্ট ক্লেয়ারই ভুল দেখেছেন। এমন সময় ওয়াটসন মিসেস সেন্ট ক্লেয়ার চিৎকার করে ঘরের টেবিল থেকে একটা কাগজে মোড়া প্যাকেট তুলে নিলেন। কাগজের মোড়কটা খুলতে বাচ্চাদের খেলবার বিল্ডিং ব্লকের একটা বক্স বেরিয়ে পড়ল ওয়াটসন। তোমার বোধহয় মনে আছে ওয়াটসন যে সেই দিন মিস্টার সেন্ট ক্লেয়ার বাড়ি থেকে বেরোবার সময় তার ছেলেকে ওই রকম একটা খেলনার বাক্স এনে দেবেন বলেছিলেন। এই জিনিসটা পাবার পরে সেই বিকলাঙ্গ লোকটা এমন এলোমেলোভাবে কথা বলতে লাগলো যে সার্জেন্টের মনে হলো ব্যাপারটা বেশ ঘোরালো। দোতলার ঘরগুলো ভালোভাবে পরীক্ষা করে দেখা হলো। বোঝা গেল খুব জঘন্য ধরনের একটা অপরাধ ঘটেছে। সামনের দিকের ঘরটা বেশ পরিপাটি করে সাজানো, দেখলেই বোঝা যায় এটাকে বসবার ঘর হিসেবে ব্যবহার করা হয়। এর পেছনে একটা শোবার ঘর এবং শোবার ঘরের পেছনে একটা নদীর ঘাট। শোবার ঘরের জানালা আর নদীর ঘাটের মধ্যে এক ফালি জমি, যদিও জোয়ারের সময় অবশ্য সেটা জলের তলায় চলে যায়। শোবার ঘরের জানালাটা ওয়াটসন খুব বড় তলা দিয়ে ঠেলে খুলতে হয়, কিন্তু জানলার ফ্রেম খুঁটিয়ে পরীক্ষা করে দেখা গেল সেখানে রক্তের দাগ লেগে রয়েছে। ওয়াটসন শুধু জানলার ফ্রেমে কেন, শোবার ঘরের কাঠের মেঝেতেও ফোঁটা ফোঁটা রক্তের দাগ দেখা গেল। তারপর আরো খুঁটিয়ে তল্লাশি করতে বসবার ঘরে একটা পর্দার আড়ালে মিস্টার নেভিল সেন্ট ক্লেয়ারের কোটটি ছাড়া আর সব পোশাকই জড়ো করে রাখা আছে দেখা গেল। বোঝা গেল মিস্টার সেন্ট ক্লেয়ার ওই জানলা দিয়েই লাফিয়ে পড়েছেন এবং রক্তের দাগ দেখে মনে হলো কিছুটা ধস্তাধস্তি করেই তাকে জানলা দিয়ে গলতে হয়েছে। তবে এটাও বোঝা গেল যে এত চেষ্টা করেও মিস্টার সেন্ট ক্লেয়ার শেষ রক্ষা করতে পারেননি, কেননা নদীতে সে সময় প্রচণ্ড জোয়ার ছিল। আর সেরকম অবস্থায় নদীতে লাফিয়ে পড়ে সাঁতার কেটে নিজেকে বাঁচানো কোনো সাধারণ মানুষের পক্ষে প্রায়ই অসম্ভব। ওয়াটসন, এখন এই অপরাধের সঙ্গে যে দুজন একেবারে প্রত্যক্ষভাবে জড়িত তাদের একজন হলো এই ম্যানেজার। আর ম্যানেজারের পূর্ব ইতিহাস পুলিশের সবই জানা। তবে মিসেস সেন্ট ক্লেয়ারের কথা অনুযায়ী তিনি তার স্বামীকে দেখবার কয়েক সেকেন্ডের মধ্যে ও বাড়ির দরজার গোড়ায় ম্যানেজারের সঙ্গে তার দেখা হয়। সুতরাং মূল অপরাধের সঙ্গে তার যোগ থাকা সম্ভব নয়। তবে এটা বলা যেতেই পারে যে অপরাধ সে নিজে না করলেও অপরাধমূলক ঘটনাটা ঘটতে সে সাহায্য করেছে। ওয়াটসন কিন্তু ম্যানেজার নিজের পক্ষ সমর্থন করে বলেন যে সে সম্পূর্ণ নির্দোষ এবং এ ব্যাপারে বিন্দু বিসর্গ জানেন না, এবং তার বাড়ির দোতলার ভাড়াটে হিউবনের কার্যকলাপ সম্বন্ধেও সে কিছু জানে না। বস্তুত অন্যের কথায় নাক গলাবার প্রয়োজন বা অধিকার তার নেই। এদিকে মিস্টার হিউবন কিন্তু মিস্টার নেভিল সেন্ট ক্লেয়ারের জামা কাপড় ওভাবে ওখানে পড়ে থাকার কোনো সন্তোষজনক ব্যাখ্যাও দিতে পারলেন না। ওয়াটসন, এ তো গেল ম্যানেজারের কথা। এবার আসি ওই বিভৎস বিকলাঙ্গ লোকটির কথা, যার নাম আমি বললাম হিউবন। সব দিক থেকে বিচার করে দেখলে ওয়াটসন, হিউবনই হলো একমাত্র লোক যে কিন্তু মিস্টার সেন্ট ক্লেয়ারকে সবার শেষে দেখেছে। এই লোকটাকে লন্ডন শহরের সবাই চেনে। এরকম ভীষণ দর্শন মুখ আর লন্ডন শহরে বোধহয় দুটি নেই। এই লোকটা প্রফেশনাল ভিখারি। ওয়াটসন, কথাটা নোট করো, প্রফেশনাল ভিখারি। কেন বলছি? পুলিশের হাত থেকে বাঁচার জন্য ও কিছু মোমের দেশলাই নিয়ে বসে থাকে রাস্তায়, যেন দোকানদার এরকম একটা ভাব। ও কোথায় বসে জানো? ওই থ্রেডনেডল স্ট্রিট দিয়ে কিছু দূর গেলে বাঁদিকে দেখবে একটা বাড়ির দেওয়াল, সেখানেই কোণে ও বাবু হয়ে রোজ বসে থাকে। ওর কোলের ওপর কয়েকটা দেশলাইয়ের বাক্স ছড়ানো থাকে। এমনিতে ওকে দেখলে যে কারোরই খুব মায়া হবে। তার ফলে ওই রাস্তা দিয়ে যত লোক যায় তারা সকলেই কিছু না কিছু পয়সা ওকে দিয়েই যায়। তাই ওর আয় খুবই ভালো। আমি নিজে ওকে বহুবার দেখেছি। অল্প সময়ের মধ্যে ও যেরকম রোজগার করে তা দেখলে আশ্চর্য হতে হয়। বুঝলে ওয়াটসন, ওর চেহারাটাই এমন যে লক্ষ্য না করে কেউ চলে যেতে পারে না। মাথাভর্তি লাল চুল, শীর্ণ মুখে একটা গভীর কাটা দাগ, যেটার জন্য ওর গালের চামড়াটা টেনে গিয়ে উপরের ঠোঁটটা একেবারে উল্টে গেছে। ওর চোখ দুটো কিন্তু ভীষণ আশ্চর্য রকম, তীক্ষ্ণ আর কালো। সব মিলিয়ে আর 5টা ভিখারির থেকে সম্পূর্ণ আলাদা বলেই মনে হয়। আর ওর সবচেয়ে বড় বিশেষত্ব হলো ও খুব চটপট উপযুক্ত জবাব দিতে পারে ওয়াটসন। মানে ওকে যদি কেউ বাঁকা কোনো কথা বলে তো সঙ্গে সঙ্গে তার মুখের উপর উত্তর দিয়ে দেয়। আর এই লোকটাই ওই আফিমের আড্ডার দোতলায় থাকে এবং এই লোকটি আমাদের নিরুদ্দেশ মিস্টার সেন্ট ক্লেয়ারকে জীবিত অবস্থায় শেষ দেখেছে। কিন্তু শার্লক, ও তো বিকলাঙ্গ। একজন বিকলাঙ্গের পক্ষে কি একজন সুস্থ সবল মাঝবয়সী লোককে খালি হাতে মেরে ফেলা সম্ভব?
না না ওয়াটসন, বিকলাঙ্গ মানে ও খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে, পা দুটো কমজোরি। তাছাড়াও এমনিতে বেশ স্বাস্থ্যবান। আর তুমি তো জানো, দেহের কোনো অঙ্গ দুর্বল হলে অন্য অঙ্গ খুবই শক্ত সমর্থ হয়। আচ্ছা বেশ, তারপর বলো। হ্যাঁ, তো মিসেস সেন্ট ক্লেয়ার তো জানলায় রক্তের দাগ দেখে অজ্ঞান হয়ে পড়লেন, তাই তাকে তক্ষুনি পুলিশের গাড়িতে করে বাড়ি পৌঁছে দেওয়া হলো। আর তাছাড়া এই তদন্তে তিনি কী বা সাহায্য করতেন পুলিশকে? এই তদন্তের ভার দেওয়া হলো ইন্সপেক্টর বার্টনকে। সে ঘটনাস্থল যত দূর সম্ভব খুঁটিয়ে পরীক্ষা করলো, কিন্তু কোনো রকম কোনো উল্লেখযোগ্য কিছু দেখতে পেল না। অবশ্য বার্টন একটা ভুল করেছিল। তার উচিত ছিল শুরুতেই হিউবুনকে গ্রেফতার করা। পরে অবশ্য সে ভুল সে শুধরে নিয়েছিল, কিন্তু যে সময়টুকু সে পেয়েছিল তাতে সে শয়তান ম্যানেজারের সাথে আলাপ আলোচনা করে কেসের প্রমাণ লোপাট করে থাকতেই পারে। যাই হোক, হিউবুনকে গ্রেফতার করা হলো, কিন্তু তার কাছ থেকে এমন কিছু পাওয়া গেল না ওয়াটসন যাতে ওকে এ ব্যাপারে দায়ী করা যেতে পারে। অবশ্য ওর জামার আস্তিনে রক্তের ছিটে লেগেছিল। জিজ্ঞেস করতে বলল ওর আঙুল কেটে যায় আর সেই রক্তের দাগ তার জামায় লাগে। আর মিসেস সেন্ট ক্লেয়ার হইচই শুরু করবার কিছুক্ষণ আগে সে জানলার কাছে গিয়েছিল, তখন হয়তো আঙুল ঘষে গিয়ে জানলার ফ্রেমে রক্ত লেগে গেছে। সে খুব জোর দিয়েই বলল যে মিস্টার নেভিল সেন্ট ক্লেয়ারকে সে কখনো দেখেনি। আর কি করে যে মিস্টার সেন্ট ক্লেয়ারের জামা কাপড় ওখানে গেল সেটাও ও বুঝতে পারছে না। তবে মিসেস সেন্ট ক্লেয়ার সম্বন্ধে ওর যে ধারণা, তা হলো উনি ভুল দেখেছেন। যাই হোক, ওর আপত্তি সত্ত্বেও ওকে হাজতে নিয়ে যাওয়া হলো। ইন্সপেক্টর অবশ্য ওখানে থেকে গেলেন, ভাবলেন জোয়ারের জল সরে গেলে যদিই কোনো সূত্র পাওয়া যায়। সূত্র অবশ্য পাওয়া গেল ওয়াটসন, তবে যা আশা করা গিয়েছিল তা একদম নয়। দেখা গেল কাদায় মিস্টার সেন্ট ক্লেয়ারের কোটটা আটকে রয়েছে, তবে মিস্টার সেন্ট ক্লেয়ার অথবা তার দেহের কোনো চিহ্ন সেখানে নেই। আর মিস্টার সেন্ট ক্লেয়ারের কোটের পকেট থেকে কি পাওয়া গেছে অনুমান করতে পারো ওয়াটসন? না, কি পাওয়া গেছে? কোটের সবকটা পকেট খুচরোয় ভর্তি, পেনি অ্যান্ড হাফ পেনি। তার পকেটে 421টা পেনি আর 270টা হাফ পেনি। এবার বুঝতে পারছো যে খুচরো পয়সার ওজনের জন্যে ওই কোটটা জোয়ারের জলে ভেসে যায়নি। কিন্তু মৃতদেহের ব্যাপারটা আলাদা। মনে হয় কাদায় নুড়িতে কোটটা গেঁথে গিয়েছিল, কিন্তু জলের প্রচণ্ড টানে দেহটা ভেসে যায়। কিন্তু তুমি তো একটু আগে বললে যে মিস্টার সেন্ট ক্লেয়ারের সব পোশাক ঘরে পুঁটুলি করা অবস্থায় পাওয়া গিয়েছিল। তাহলে কি মৃতদেহের পরনে শুধু একটা কোটই ছিল? না ওয়াটসন, না। তবে ব্যাপারটা এইভাবে ব্যাখ্যা করা যেতে পারে। ধরা যাক এই বুন লোকটা নেভিল সেন্ট ক্লেয়ারকে জানলা দিয়ে গুলিয়ে ফেলে দেয়। এবার সে কি করবে? তার প্রথমেই মনে হবে যে ওই জামা কাপড়গুলোর জন্যই সে হয়তো ধরা পড়বে। প্রথমেই সে কোটটা ছুঁড়ে ফেলতে গেল, আর ফেলবার আগের মুহূর্তেই তার মনে হলো কোটটা তো জলে ডুববে না, ভাসবে। অথচ তার হাতে সময় নেই। নিচে ম্যানেজারের সঙ্গে মিসেস সেন্ট ক্লেয়ারের কথা কাটাকাটি চলছে। হয়তো ইতিমধ্যেই ম্যানেজারেরই কোনো সাঁকড়েত এসে তাকে পুলিশ আসবার খবর দিয়ে গেছে। হাতে একদম সময় নেই, যা করবার তাড়াতাড়ি করতে হবে। তখন সে কি করবে এই ভেবে দৌড়ে গেল তার লুকোনো ভাড়ারে। যতগুলো সম্ভব খুচরো পয়সা কোটটার পকেটগুলোই পুড়ে সেটাকে ফেলে দিল জলের মধ্যে। অন্য জামাগুলো নিয়েও হয়তো সেই একই কাজ করত, কিন্তু ততক্ষণে সে সিঁড়িতে পায়ের শব্দ শুনতে পেল। কোনো রকমে সে জানলা বন্ধ করতে পারল লোকজন উঠে আসবার আগেই। এটা হয়তো হলেও হতে পারে। যাই হোক, যতক্ষণ না এর চেয়ে আর ভালো কোনো হাইপোথেসিস করা যাচ্ছে ততক্ষণ এই পথেই আমাদের এগোতে হবে। এদিকে বোনকে তো গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হলো, কিন্তু থানায় গিয়ে দেখা গেল যে কোনো অপরাধ কর্ম সে আগে করেছে এমন কোনো তথ্য নেই। একথা ঠিকই যে ভিক্ষে করাই তার পেশা, কিন্তু এমনিতে সে বেশ শান্তশিষ্ট প্রকৃতির লোক ওয়াটসন। তো এই হচ্ছে ব্যাপার। এখন প্রশ্ন হচ্ছে ওয়াটসন, নেভিল সেন্ট ক্লেয়ার ওখানে কি করছিল? ওখানে তার শেষ পর্যন্ত কি হলো? সে কোথায় গেল? আর হিউবুন এই সমস্ত ঘটনার সঙ্গে কিভাবে জড়িত? এই সব প্রশ্নের কোনোটারই উত্তর আমার কাছে নেই ওয়াটসন। সত্যি কথা বলতে কি, আমার এই দীর্ঘদিনের অভিজ্ঞতায় এর আগে আমার হাতে এরকম কেস একটিও আসেনি যেটা প্রথমে খুব সরল বলে মনে হলেও শেষে অসম্ভব রকমের জটিল রূপ নিয়েছে। শার্লক হোমস যখন তার অদ্ভুত কেসের কথা আমাকে শোনাচ্ছিল, তখন আমরা শহর ছাড়িয়ে পল্লী অঞ্চলে এসে পড়েছি।
এইমাত্র আমরা দুটো ছোট গ্রামের পাশ দিয়ে এসেছি। এখন একটু দূরে বেশ কিছু আলো দেখা যাচ্ছে। বুঝতে পারলাম আমরা কোনো একটা বড় জায়গার কাছাকাছি চলে এসেছি। শার্লক বলল, আমরা কেন্ট পেরিয়ে লিয়ের কাছে এসে পড়েছি ওয়াটসন। ওই যে গাছগুলোর মধ্য দিয়ে আলো দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ, ওটাই হলো সেডার্স। আজ রাতে আমরা ওখানেই থাকবো। আচ্ছা, একটা কথা বলো, এই ইনভেস্টিগেশনটা তুমি বেকার স্ট্রিটের বাড়ি থেকে করছো না কেন? তার কারণ বেশ কিছু অনুসন্ধান আমাকে এখান থেকেই করতে হবে। মিসেস সেন্ট ক্লেয়ার আমাকে দুটো ঘর ছেড়ে দিয়েছেন, আর আমার বন্ধু ও সহকারী হিসেবে তিনি যে তোমার আশাতে বেশ খুশি হবেন সে ব্যাপারে আমি নিশ্চিত। বুঝলে ওয়াটসন, তার সামনে যেতে আমার ভীষণ খারাপই লাগছে, বিশেষত তার স্বামীর কোনো খবর যখন আমি আনতে পারছি না। আমরা একটা বড় ভিলা ধরনের বাড়ির কাছে এসে দাঁড়ালাম। বাড়িটা একটা প্রকাণ্ড বড় বাগানের মাঝখানে। আমাদের গাড়ি থামতেই একজন সহিস ছুটে এলো। আমি শার্লকের পেছন পেছন নুড়ি ঢালা পথ দিয়ে বাড়িটার সদর দরজার দিকে এগোলাম। আমরা সদর দরজার কাছে আসতেই দরজা খুলে দিলেন ছোটোখাটো চেহারার এক সুন্দরী ভদ্রমহিলা। কি হলো? তিনি ব্যগ্রভাবে প্রশ্ন করলেন। তারপরেই দুটি লোককে আসতে দেখে তার মুখ থেকে একটা আনন্দের অভিব্যক্তি প্রকাশ পেল। কিন্তু পরক্ষণেই আমার সঙ্গীর হতাশভাবে মাথা নাড়া দেখে ভদ্রমহিলা ফের যেন মুষড়ে পড়লেন। কোনো ভালো খবর নেই তাহলে? না। কোনো খারাপ খবর আছে কি? না, তাও নেই। আসুন, ভেতরে আসুন। সারাদিন অনেক খাটাখাটনি করে আপনি নিশ্চয়ই খুব ক্লান্ত। মিসেস সেন্ট ক্লেয়ার, ইনি হলেন আমার বন্ধু ডক্টর ওয়াটসন। আমার অনেক তদন্তে ইনি আমাকে সাহায্য করেছেন। আজ হঠাৎ সৌভাগ্যক্রমে ওনার সাথে আমার দেখা হয়, আর ইনি এই ব্যাপারে আমাকে সাহায্য করতে রাজি হয়েছেন। আমাকে সাদর অভ্যর্থনা করে তিনি বললেন, হ্যালো, আপনি আসাতে আমি খুব খুশি হয়েছি ডক্টর। আশা করি এখানে থাকতে আপনার কষ্ট হবে না। যদি কিছু অসুবিধে হয় তো আমার অবস্থার কথা ভেবে আপনি সেটুকু ক্ষমা করবেন। ঠিক আছে, কোনো অসুবিধে নেই। এসব নিয়ে আপনার এখন বিচলিত হওয়ার কোনো প্রয়োজন নেই। আমি যদি আপনার কোনো উপকারে আসতে পারি তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। তারপর ভদ্রমহিলা আমাদের একটা ঘরে নিয়ে গেলেন। ঘরের সব আলো জ্বলছে, টেবিলের ওপর ডিনার সাজানো রয়েছে। ভদ্রমহিলা শার্লককে উদ্দেশ্য করে বললেন, দেখুন মিস্টার হোমস, আমি আপনাকে একটা কথা খোলাখুলি জিজ্ঞেস করতে চাই। আশা করি আপনি আমাকে তার সোজাসুজি উত্তর দেবেন। হ্যাঁ, নিশ্চয়ই দেব। আপনি আমার কথা ভাববেন না। আমার মন খুব শক্ত, আমি সহজে বিচলিত হই না। আমি আপনার নিজের মত শুনতে চাই। ভয় পাবেন না, আমি চিৎকার চেঁচামেচি করব না বা অজ্ঞান হয়ে পড়ব না। কী ব্যাপারে আপনি আমার মতামত জানতে চান? আপনি কি সত্যি সত্যি মনে করেন যে আমার স্বামী বেঁচে আছেন? আমার মনে হলো প্রশ্নটা শুনে শার্লক একটু বিব্রত হয়ে পড়ল। সাধারণত ওকে বিব্রত হতে আমি তেমন দেখিনি। বলুন মিস্টার হোমস, চুপ করে থাকবেন না। মিসেস সেন্ট ক্লেয়ার, সত্যি বলতে কি আমার মনে হয় না যে তিনি আর বেঁচে আছেন। আপনার বিশ্বাস তিনি মারা গেছেন? হ্যাঁ। তিনি কি খুন হয়েছেন? সেটা সম্পর্কে আমি এখনো শিওর নই, তবে সম্ভাবনা তাই। কবে তিনি খুন হয়েছেন বলে আপনার ধারণা? সোমবার। তাহলে মিস্টার হোমস, আপনি কি আমাকে বুঝিয়ে বলতে পারেন যে কি করে তাঁর লেখা চিঠি আমি আজকে পেলাম? শার্লক সাথে সাথে চেয়ার থেকে লাফিয়ে উঠল। মনে হলো তার শরীর দিয়ে যেন একটা বিদ্যুতের স্রোত বয়ে গেল। হোয়াট? কি বললেন? হ্যাঁ, আজকেই চিঠি পেয়েছি। মিসেস সেন্ট ক্লেয়ার, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি কি আপনার চিঠিটা একবার দেখতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই। ভদ্রমহিলার হাত থেকে চিঠিটা একরকম জোর করে কেড়ে নিয়ে শার্লক খামটা টেবিলের ওপর রাখল। তারপর আলোটা সরিয়ে এনে খামটা খুব খুঁটিয়ে পরীক্ষা করতে লাগলো। আমি আমার চেয়ার থেকে উঠে এসে তার পেছনে দাঁড়ালাম। সস্তার মোটা পুরু খাম, খামের ওপর গ্রেভস এন্ড পোস্ট অফিসের ছাপ, আজকেরই তারিখ। তবে এখন বোধহয় কালকের তারিখ বলা উচিত, কেননা রাত 12টা অনেকক্ষণ আগেই বেজে গেছে।
অপরিষ্কার কাঁচা হাতের লেখা। এটা নিশ্চয়ই আপনার স্বামীর হাতের লেখা নয় মিসেস সেন্ট ক্লেয়ার। না, কিন্তু ভেতরের চিঠিটা তার হাতের লেখা। খামের ওপর ঠিকানাটা যে লিখেছে তাকে ভালো করে ঠিকানাটা জেনে লিখতে হয়েছে এবং লেখার মাঝে একবার উঠতেও হয়েছে। সেটা আপনি কি করে বলছেন? দেখুন, নামটা কালো কালিতে লেখা, কিন্তু ঠিকানার বাকি অংশটা একটু ছাই রঙের। তার কারণ হচ্ছে নামটা লেখবার পর বাকি ঠিকানাটা জানবার জন্য লেখককে একবার উঠে যেতে হয়েছে। তখন কালিটা আপনা আপনি শুকিয়ে গেছে, কিন্তু ঠিকানার কালিটা ব্লটিং পেপার দিয়ে শুকিয়ে নেওয়া হয়েছে। যদি ঠিকানা আর নাম একসঙ্গে লেখা হতো তাহলে কালির রঙে এই তফাতটা হতো না। খামের ওপর নামটা লেখার বেশ কিছুক্ষণ পর সে ঠিকানাটা লিখেছে। এর থেকে বোঝা যাচ্ছে যে ঠিকানাটা তার জানা ছিল না। যাই হোক, এটা খুব সামান্য ব্যাপার, তবে এই সামান্য ব্যাপারগুলো কখনো কখনো ভীষণ রকম জরুরি হয়ে ওঠে। বেশ, তবে এবার চিঠিটা দেখা যাক। চিঠিটার সঙ্গে আর একটা কি ছিল দেখছি। হ্যাঁ, তার শিলমোহর করবার আংটিটা ছিল। আপনি নিশ্চিত যে এটা তারই হাতের লেখা? হ্যাঁ, এটা ওর এক ধরনের হাতের লেখা। এক ধরনের লেখা মানে? মানে উনি যখন তাড়াতাড়ি লেখেন তখন ওর লেখাটা ঠিক এই রকম হয়ে যায়। এটা ওর সাধারণ হাতের লেখার থেকে সম্পূর্ণ ভিন্ন। তবে শুনুন, আমি জোর করে বলছি, এই হাতের লেখা ওরই। চিঠিটা এই রকম। কল্যাণী আসুক, ভয় পাওয়ার কোনো কারণ নেই, সব ঠিক হয়ে যাবে। এখানে একটা খুব বড় রকমের ভুল হয়েছে, ঠিকঠাক করতে কিছু সময় লাগবে, ধৈর্য ধরো। ইতি, নেভেল। চিঠিটা একটা বইয়ের ওপর রেখে পেন্সিল দিয়ে লেখা, কাগজে কোনো ওয়াটারমার্ক নেই। চিঠিটা আজকেই গ্রেপসেন্ট থেকে ফেলা হয়েছে। যে ফেলেছে তার বুড়ো আঙুলে নোংরা লেগেছিল, খামটা থুথু দিয়ে আটকানো হয়েছে এবং যে জুড়েছে সে তামাক পাতা চিবোয়ে। আর একবার জিজ্ঞেস করছি ম্যাডাম, এই চিঠি যে আপনার স্বামীর লেখা সে বিষয়ে আপনার কোনো সন্দেহ নেই তো? না, কোনো সন্দেহ নেই, এই চিঠি তাঁরই লেখা। দুর্দান্ত মিসেস সেন্ট ক্লেয়ার, দুর্দান্ত। মেঘ কাটতে শুরু করেছে, তবে বিপদ যে একদম কেটে গেছে তা আমি বলবো না। কিন্তু মিস্টার হোমস, তিনি বেঁচে আছেন তো? হ্যাঁ, যদি না অবশ্য আমাদের ভুল দিকে চালাবার জন্য এই চিঠিটা কেউ চাল করিয়ে থাকে তাহলে। আংটিটা অবশ্য কিছু প্রমাণ করে না, ওটা তিনি নিজেও দিয়ে থাকতে পারেন, অথবা কেউ জোর করে কেড়ে নিয়েও থাকতে পারে। না না, এটা নিশ্চয়ই তাঁরই হাতের লেখা। ও দ্যাটস গ্রেট, কিন্তু এটাও হতে পারে যে এটা লেখা হয়েছিল সোমবার কিন্তু ফেলা হয়েছে আজকে। তা অবশ্য হতে পারে। তা যদি হয় তবে এই কদিনের মধ্যে অনেক কিছুই ঘটা সম্ভব। না মিস্টার হোমস, আপনি এ কথা বলবেন না। আমার মন বলছে তিনি সুস্থ আছেন। হতে পারে মিসেস সেন্ট ক্লেয়ার, মানুষের মন অনেক সময় অনেক সত্যি কথা জানতে পারে যা বিচার আর বুদ্ধির বিশ্লেষণে ধরা পড়ে না। আর এই চিঠিটা অবশ্যই আপনার মনে হওয়ার পক্ষে একটা মস্ত বড় প্রমাণ। কিন্তু যদি আপনার স্বামী সুস্থ থাকেন তবে তিনি এরকমভাবে আপনাদের থেকে আলাদা থাকছেন কেন, এটা আমার কাছে একটা বড় প্রশ্ন। অনেক ভেবেও আমি এর কোনো সঠিক উত্তর পাচ্ছি না মিস্টার হোমস। আচ্ছা, সোমবার দিন এখান থেকে যাওয়ার আগে তিনি কি এমন কথা বলেছিলেন যে তার ফিরতে কয়েকদিন দেরি হবে? না। আচ্ছা ম্যাডাম, সোয়ান্ডাম লেনে তাকে দেখে আপনি কি আশ্চর্য হয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ, খুবই আশ্চর্য হয়েছিলাম। ঘরের জানালাটা কি খোলা ছিল? হ্যাঁ। তিনি কি আপনাকে দেখতে পেয়ে ডেকেছিলেন? হ্যাঁ, তাই মনে হয়েছিল আমার। কিন্তু আমি শুনেছি যে তিনি গলা থেকে একটা অর্থহীন শব্দ করেছিলেন মাত্র। হ্যাঁ। তবুও আপনার মনে হয়েছিল যে তিনি সাহায্যের জন্য আপনাকে ডেকেছিলেন, তাই তো? হ্যাঁ, তিনি তো হাত নাড়ছিলেন। কিন্তু এও তো হতে পারে যে তিনি হঠাৎ ওই জায়গায় আপনাকে দেখে এতটাই আশ্চর্য হয়েছিলেন যে তিনি অনিচ্ছাকৃতভাবে আওয়াজ করে ফেলেছিলেন আর ওই বিস্ময়ের ঘোরেই তিনি হাত তুলেছিলেন। এটা সম্ভব। কিন্তু আপনার মনে হয়েছিল তাকে পেছন থেকে ধরে কেউ যেন টেনে সরিয়ে নিল। হ্যাঁ, মানে এমনভাবে হঠাৎ তিনি ওখান থেকে সরে গেলেন, আমার সেই রকমই মনে হয়েছিল। বা তিনি হয়তো ইচ্ছে করেই পেছন থেকে সরে গিয়েছিলেন। আচ্ছা, ওই ঘরে আপনি আর কাউকে দেখেননি? না, তবে
ওই বিচ্ছিরি দেখতে লোকটা, মানে কি যেন নাম, হিউবন, নিজেই স্বীকার করেছে যে সে ওই ঘরের মধ্যে ছিল, আর ম্যানেজার ছিল সিঁড়ির গোড়ায়। ঠিক বলেছেন। আচ্ছা, আপনার স্বামী কি সাধারণ পোশাকই পরেছিলেন? হ্যাঁ, কিন্তু তার টাই বা জামার কলার ছিল না। আমার স্পষ্ট মনে আছে যে আমি তার খালি গলা দেখেছিলাম। তিনি কি আগে কখনো সোয়ান্ডাম লেনের কথা আপনাকে বলেছিলেন? না। আচ্ছা আচ্ছা, তিনি কি আফিমের নেশা করতেন? না। থ্যাংক ইউ মিসেস সেন্ট ক্লেয়ার, এই প্রশ্নগুলোর সঠিক উত্তর জানার খুব প্রয়োজন ছিল। এখন আমরা ডিনার সেরে একটু রেস্ট নেব। কাল সারাটা দিন আমাদের খুব ব্যস্ততার মধ্যে কাটবে। গুড নাইট। বিরাট একটা সাজানো গোছানো ঘর আমাদের দেওয়া হয়েছে। ঘরের মধ্যে 2টো শোবার খাট। আজকের রাত্রের অ্যাডভেঞ্চারের পর আমার খুব ক্লান্ত লাগছিল, তাই দেরি না করে শুয়ে পড়লাম। শার্লক হোমস এমনই মানুষ যে যখন তার মাথার মধ্যে কোনো সমাধান না করা রহস্যের খবর আসে, তখন সে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, এমনকি কখনো 1 সপ্তাহেরও বেশি সময় বিশ্রাম না নিয়ে থাকতে পারে। আমি বুঝতে পারলাম যে শার্লক সারা রাত বসে বসেই কাটিয়ে দেবে। কোট আর ওয়েস্ট কোটটা খুলে রেখে সে একটা ঘন নীল রঙের ড্রেসিং গাউন গায়ে চাপিয়ে নিল। তারপর বালিশ আর কুশনগুলো এক জায়গায় জড়ো করে একটা সিংহাসনের মতো করে নিয়ে তার উপর পায়ের উপর পা দিয়ে বসল। সামনে একটা ছোট টেবিলে তার পাইপ, তামাক আর দেশলাই সাজানো। ঘরের অস্পষ্ট আলোয় আমি দেখলাম শার্লক একটা পুরনো ব্রায়ার পাইপে তামাক ভরে আগুন ধরিয়ে টানছে, আর নীল ধোঁয়ার কুণ্ডলি বাতাসে ভাসছে। তার চোখ খোলা। আমার মনে হলো যে সে সামনের দিকে তাকিয়ে রয়েছে বটে, কিন্তু কিছুই তার চোখে পড়ছে না। আমি একসময় ঘুমিয়ে পড়লাম। ইয়েস ইয়েস ইয়েস, আমি একটা ইডিয়েট, একটা ননসেন্স। এতক্ষণ ধরে এই জিনিসটা আমার মাথাতে আসছিল না। হঠাৎ একটা চিৎকারে আমার ঘুম ভাঙল। দেখলাম হোমস তখনও ঠিক একইভাবে বসে রয়েছে। সূর্যের আলো এসে ঘরে পড়েছে, তবে সারা ঘর ধোঁয়ায় ভর্তি। টেবিলের দিকে তাকালাম। আগের রাত্রের তামাকের বান্ডিলের একটা টুকরোও নেই। গুড মর্নিং ওয়াটসন, তোমার ঘুম ভাঙালাম নাকি? হ্যাঁ, তা ভাঙলো। ও, তো বেশ। তাহলে বলো, সকালবেলায় ঘোরাঘুরি করতে রাজি আছো? নিশ্চয়ই। ভেরি গুড। তাহলে চটপট তৈরি হয় না ওয়াটসন। যদিও এই বাড়ির কেউই এখনো ঘুম থেকে ওঠেনি, তবে স্টেবল বয়রা কোথায় থাকে তা আমার জানা আছে। গাড়ি জোগাড় করতে কোনো অসুবিধা হবে না। লক্ষ্য করলাম শার্লক কথাটা বলতে বলতে বেশ মুচকি মুচকি হাসছে। তার চোখও খুশিতে যেন চকচক করছে। এ যেন কাল রাত্রের দুশ্চিন্তাগ্রস্ত গম্ভীর মানুষটা নয়, এ যেন অন্য কেউ। আমি তৈরি হওয়ার আগেই শার্লক এসে খবর দিল গাড়ির ব্যবস্থা হয়ে গেছে। জুতো পরতে পরতে বলল, ওয়াটসন, আমি আমার একটা থিওরি পরীক্ষা করে দেখতে চাই। আর জেনে রাখো, এই মুহূর্তে তোমার সামনে দাঁড়িয়ে আছে গোটা ইউরোপের সবচেয়ে বোকা আহাম্মক লোকটা। হ্যাঁ, কি বলছো? একদম ঠিক বলছি ওয়াটসন, একদম ঠিক বলছি। আমাকে এখান থেকে চিরিং ক্রস পর্যন্ত লাথি মারতে মারতে নিয়ে যাওয়া উচিত। তবে হ্যাঁ, রহস্যের তালা খোলার চাবির খোঁজ সেটা আমি পেয়ে গেছি। কোথায় পেলে সেই চাবি? বাথরুমে। বাথরুমে? ইয়েস মাই ডিয়ার ওয়াটসন, ইয়েস, বাথরুমে। ভেবো না আমি তোমার সাথে মজা করছি। এইমাত্র চাবিটা সেখান থেকে নিয়ে এসে আমি গ্ল্যাডস্টোন ব্যাগে রেখেছি। এখন পরীক্ষা করে দেখতে হবে যে এই চাবিতে তালা খোলে কি না। শার্লকের কথা কিছুই বুঝতে পারছিলাম না। যাই হোক, আমরা নিচে নেমে এলাম। বাইরে ভোরের সূর্যের আলোয় সব কিছু ঝলমল করছে। সদ্য ঘুম থেকে ওঠা একজন অল্পবয়সী সহিস আমাদের জন্য গাড়ি নিয়ে অপেক্ষা করছিল। দেখলাম শার্লকের তাড়ার চোটে বেচারা ভালো করে জামাটা পর্যন্ত পরতে পারেনি। আমরা লাফিয়ে গাড়িতে উঠে সোজা লন্ডনের দিকে গাড়ি ছুটিয়ে দিলাম। রাস্তার দুপাশের বাড়িগুলো এখনো ঘুমে নিঝুম। মাঝে মাঝে দু একটা সবজি ভর্তি গাড়ি লন্ডনের দিকে চলেছে। ঘোড়াটাকে জোরে ছুটিয়ে শার্লক বলল, অনেক দিক দিয়ে এই কেসটা খুব গুরুত্বপূর্ণ ওয়াটসন।
প্রথমে আমি কিছুই বুঝতে পারছিলাম না, চোখের সামনে সব আছে অথচ দেখতে আমি কিছুই পাচ্ছিলাম না। দিনের বেলায় প্যাঁচার যেমন অবস্থা হয় আর কি। তবে কি জানো, বেটার লেট দ্যান নেভার। একেবারে না হওয়ার থেকে দেরিতে হওয়া ভালো। শহরে পৌঁছে দেখলাম যে যারা ওরই মধ্যে একটু ভোর ভোর ওঠে তারা ঘুম চোখে জানলা দিয়ে আমাদের এই দুরন্ত গতিতে ছুটে যাওয়া দেখছে। ওয়াটারলু ব্রিজ স্ট্রিট ধরে নদী পার হয়ে আমরা ওয়েলিংটন স্ট্রিট ধরে চললাম। তারপর গেলাম বো স্ট্রিটে। শার্লক হোমসকে পুলিশের লোকেরা ভালো করেই চেনে। আমাদের গাড়ি বো স্ট্রিট থানায় ঢুকতেই একজন কনস্টেবল এগিয়ে এসে ঘোড়ার লাগামটা ধরল। এই যে এখন ডিউটিতে কে আছে? শার্লক কনস্টেবলটিকে জিজ্ঞেস করল। ইন্সপেক্টর ব্র্যাডস্ট্রিট স্যার। গুড মর্নিং ব্র্যাডস্ট্রিট, কেমন আছো? একজন লম্বা চওড়া চেহারার ইন্সপেক্টর পাথরের মেঝেই জুতোয় খটাখট শব্দ করে আমাদের দিকে এগিয়ে আসছিল। ব্র্যাডস্ট্রিট, তোমার সঙ্গে আমার একটু কথা আছে। বুঝতে পারলাম ইনি ইন্সপেক্টর ব্র্যাডস্ট্রিট। নিশ্চয়ই মিস্টার হোমস, চলুন আমার অফিস রুমে যাই। অফিস ঘরটা ছোট। ব্র্যাডস্ট্রিটের টেবিলের উপরে একটা বিরাট লেজার খাতা বসানো। ঘরের দেওয়ালে টেলিফোন আটকানো রয়েছে। আমাদের বসতে বলে ব্র্যাডস্ট্রিট তার নিজের চেয়ারে বসল। বলুন মিস্টার হোমস, আপনার জন্য আমি কি করতে পারি? আমি হিউ বুন, মানে সেই ভিখিরি যাকে মিস্টার নেভেল সেন্ট ক্লেয়ারের অন্তর্ধানের সাথে জড়িত থাকার কারণে পুলিশ গ্রেফতার করেছে, তার সাথে কথা বলতে চাই। ও হ্যাঁ, তাকে ধরা হয়েছে। ইনফ্যাক্ট ইনভেস্টিগেশনের জন্য তাকে কয়েদেও রাখা হয়েছে। হ্যাঁ, সেটা আমি শুনেছি ব্র্যাডস্ট্রিট। সে কি এখানে আছে? হ্যাঁ স্যার, সেলেই আছে। সে কি এমনিতে চুপচাপ থাকে নাকি কথাবার্তা কিছু বলছে? না স্যার, কথাবার্তা কিছুই বলছে না, চুপচাপই আছে। তবে চুপচাপ থাকলে কি হবে, লোকটা ভীষণই নোংরা আর কি। নোংরা? হ্যাঁ মিস্টার হোমস, ওর মুখটা পুরো যেন ওই চায়ের দোকানের কেটলে তলার মতো কালো। অনেক চেষ্টা করে ওকে পরিষ্কার করতে পারিনি। যাক, আমি ভেবে রেখেছি ওর কেসটা মিটলে জেলখানায় ওকে জোর করে স্নান করিয়েই দেব। আপনি যদি ওকে দেখেন তো বলবেন যে এক্ষুনি স্নান করিয়ে পরিষ্কার হওয়াটাই ওর সবচেয়ে বেশি দরকার। আমি একবার তার সঙ্গে দেখা করতে চাই ব্র্যাডস্ট্রিট। আপনি দেখা করবেন? কোনো অসুবিধা নেই, এদিকে আসুন। ব্যাগটা কি এখানেই রেখে যাবেন? না, ব্যাগটা নিয়ে যাব। বেশ বেশ, আসুন আমার সঙ্গে। ব্র্যাডস্ট্রিট আমাদের একটা বারান্দা দিয়ে নিয়ে গেল। তারপর একটা গরাদ লাগানো দরজার চাবি খুলে একটা সিঁড়ি দিয়ে নামলো। সিঁড়িটা যেখানে শেষ হয়েছে সেখানে আবার একটা চুনকাম করা বারান্দা। বারান্দার দুদিকে সারি সারি দরজা। ইন্সপেক্টর বলল, ডান দিক থেকে ওই 3 নম্বর সেলেই আছে। এই যে এসে গেছি। তারপর দরজার ওপরের দিকে একটা লুকিং হোল দিয়ে দেখে নিয়ে বলল, ও এখন ঘুমোচ্ছে, এখানে সরে আসুন, তাহলেই দেখতে পাবেন। আমরা দুজনে গর্ত দিয়ে দেখলাম কয়েদিটি আমাদের দিকে মুখ করে গভীরভাবে ঘুমোচ্ছে। আস্তে আস্তে নিঃশ্বাস পড়ছে। গড়ন মাঝারি, জামা কাপড় ভীষণ নোংরা। কোটের যে জায়গাটা ছিঁড়ে গেছে সেখান থেকে তার রঙিন জামা দেখা যাচ্ছে। ব্র্যাডস্ট্রিট ঠিকই বলেছিল, তার চেহারা পোশাক সবই খুব অপরিষ্কার নোংরা ধরনের। তার চোখের কোণ থেকে গাল পর্যন্ত একটা গভীর ক্ষতের দাগ। গালের মাংস কুঁচকে যাওয়ায় তার ওপরের ঠোঁটটা অনেকটা উল্টে গেছে। তার ফলে সামনের 3টে দাঁত সবসময় বেরিয়ে থাকে। দেখলেই মনে হয় যেন কামড়াতে আসছে। তার মুখের কুশ্রিতা প্রথম দেখাতেই যে কারুর চোখে পড়বে। তার মাথা ভর্তি লাল চুল কপালে এসে পড়েছে। আচ্ছা মিস্টার হোমস, ওকে দেখে ঠিক কি মনে হচ্ছে আপনার? আমারও মনে হচ্ছে লোকটার ভালো করে স্নান করা দরকার, বুঝলে। আমি জিনিসপত্র নিয়ে তৈরি হয়ে এসেছি। বাই দ্য ওয়ে ব্র্যাডস্ট্রিট, আমি ওকে স্নান করালে তোমার কোনো আপত্তি নেই তো? আপনি তো ভীষণ মজার লোক দেখছি মিস্টার হোমস। আমি কিন্তু মজা করছি না ব্র্যাডস্ট্রিট। তুমি যদি দয়া করে চুপি চুপি ঘরের দরজাটা খুলে দাও তাহলে এই লোকটাকে আমরা একটু ভদ্র সভ্য করে তুলতে পারি। কথা বলতে বলতে শার্লক নিজের গ্ল্যাডস্টোন ব্যাগটা খুলল। আমি অবাক হয়ে দেখলাম যে ব্যাগের মধ্যে একটা স্পঞ্জের টুকরো।
মাঝে মাঝেই শার্লকের কাজের মাথা মুন্ডু আমি কিচ্ছু বুঝতে পারি না, এখনো পারলাম না। হ্যাঁ স্যার, নিশ্চয়ই খুলে দিচ্ছি। আপনি ওকে স্নান করিয়ে দিলে আমাদের একটু সুবিধেই হবে। সত্যি কথা বলতে কি, ওর এরকম অবস্থা দেখলে লোকে বোল স্ট্রিট পুলিশ স্টেশনের কাজের নিন্দেই করবে। ইন্সপেক্টর তার চাবি দিয়ে তালা খুললে আমরা পা টিপে টিপে ঘরে গেলাম। কয়েদি ঘুমের ঘড়ি একবার পাশ ফিরে একটু শব্দ করে আবার ঘুমিয়ে পড়ল। শার্লক ঘরের ভেতরে রাখা জলের জায়গা থেকে স্পঞ্জটা ভিজিয়ে নিল। তারপর কেউ কিছু বোঝবার আগেই কয়েদির মুখে স্পঞ্জটা বারদুই জোরে ঘষে দিল। ওয়াটসন, ব্র্যাডস্ট্রিট, এসো। তোমাদের সঙ্গে কেন্ট কাউন্টির লি অঞ্চলের বাসিন্দা মিস্টার নেভেল সেন্ট ক্লেয়ারের পরিচয় করিয়ে দিই। আমার জীবনে এরকম দৃশ্য আমি দ্বিতীয়টি দেখিনি। গাছের ছাল ছাড়িয়ে দিলে যেমন হয়, লোকটার মুখ হুবহু সেরকম দেখাচ্ছিল। তার মুখের তামাটে ধরনের নোংরা ছাপটা বেমালুম মিলিয়ে গেছে। গালের সেই বিভৎস কাটা দাগটা, যেটার জন্য তার ওপরের ঠোঁটটা পর্যন্ত মেখে গিয়েছিল, সেটাও অদৃশ্য হয়েছে। অল্প জোরে টানতেই তার মাথার নকল লাল চুলের উইগটাও খুলে গেল। আমরা অবাক হয়ে দেখলাম বিছানায় বসে আছেন ভীষণ হ্যান্ডসাম দেখতে এক ভদ্রলোক। তাকে খুব বিমর্ষ আর ক্লান্ত দেখাচ্ছিল। ভদ্রলোকটিও ব্যাপারটা দেখে কম হকচকিয়ে যাননি। তিনি দু হাত দিয়ে চোখ কচলাতে কচলাতে কি ঘটল তাই বোঝার চেষ্টা করছিলেন। আমি আরো লক্ষ্য করলাম যে তার মাথার চুল ঘন কালো। আরে বাস, এ কি কাণ্ড! এই তো দেখছি সেই নিখোঁজ হওয়া ভদ্রলোক। আমি তার ছবি দেখেছি। ভদ্রলোক যখন বুঝতে পারলেন যে তিনি ধরা পড়ে গেছেন, তখন খানিকটা বেপরোয়া ভঙ্গিতে ঝাঁঝিয়ে উঠলেন। বেশ, তো আমাকে আটকে রাখা হয়েছে কেন সেটা জানতে পারি কি? মিস্টার নেভেল সেন্ট ক্লেয়ারকে লোপাট করে দেবার না, আপনার বিরুদ্ধে সে অভিযোগ আনা যাবে না। সত্যি কথা বলতে কি, আমি 27 বছর পুলিশে চাকরি করছি। আজকের অভিজ্ঞতার কোনো তুলনাই হয় না মশাই। যদি আমি নেভিল সেন্ট ক্লেয়ার হই, তাহলে বোঝা গেল যে কোনো রকম অপরাধ কর্ম ঘটেনি, আর আমাকে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে। না মিস্টার সেন্ট ক্লেয়ার, কোনো অপরাধ হয়নি। তবে আপনার একটা বড় ভুল হয়েছে। আপনার উচিত ছিল আপনার স্ত্রীকে সব কথা খুলে বলা। আমি আমার স্ত্রীর কাছে গোপন করতে চাইনি, বিশ্বাস করুন। আমি শুধু ব্যাপারটা আমার ছেলে মেয়েদের কাছ থেকে গোপন রাখতে চেয়েছিলাম। আমি চাইনি যে ওরা ওদের বাবার কোনো কাজের জন্য লজ্জা পাক। কিন্তু কিন্তু এখন তো সব জানাজানি হয়ে যাবে। কি লজ্জা, কি লজ্জা! গড! বুঝতে পারলাম যে দুঃখে লজ্জায় ভদ্রলোক একেবারে মুষড়ে পড়েছেন। শার্লক বিছানায় তার পাশে বসে পরম বন্ধুর মতো তার পিঠে হাত বুলোতে বুলোতে বলল, দেখুন মিস্টার সেন্ট ক্লেয়ার, ব্যাপারটা যদি কোর্ট পর্যন্ত গড়ায় তাহলে তা অবশ্যই জানাজানি হবেই। কিন্তু আপনি যদি সব কথা খোলাখুলিভাবে পুলিশকে বলেন এবং তারা যদি বুঝতে পারে যে আপনি সত্যি কথা বলছেন এবং আপনার বিরুদ্ধে কোনো রকম অপকর্মের অভিযোগ দাঁড় করানো যাবে না, তাহলে বোধহয় ব্যাপারটা গোপন রাখা শক্ত হবে না। আপনি যা বলবেন ইন্সপেক্টর ব্র্যাডস্ট্রিট সেসব কথা লিখে নিয়েই তার ওপরওয়ালার কাছে পাঠিয়ে দেবেন, আর ব্যাপারটা তাহলে কোর্ট পর্যন্ত যাবে না। থ্যাংক ইউ মিস্টার হোমস। আমি জেলে বন্দি থাকতে ফাঁসি কাঠে ঝুলতেও রাজি আছি, কিন্তু এসব কথা ফাঁস হলে আমার ছেলে মেয়ের জীবনে যে কলঙ্কের দাগটা লাগবে সেটা আমি কিছুতেই সহ্য করতে পারবো না। ঠিক আছে, আমি আপনাদের কাছে সব কথা বলবো। আমার বাবা চেস্টারফিল্ডে স্কুলের শিক্ষক ছিলেন। আমি সেখানেই পড়াশোনা করেছি। লেখাপড়ায় আমি বেশ ভালো ছিলাম। পড়াশোনা শেষ করে আমি একটা থিয়েটারের দলে যোগ দিই। এরা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে নাটক করত। আমি অনেক নাটক করেছি এদের সাথে, অনেক ঘুরেছি। শেষে আমি লন্ডনে এসে একটি সান্ধ্য দৈনিক সংবাদপত্রের অফিসে রিপোর্টারের চাকরি নিই। আমাদের পত্রিকার সম্পাদক শহরের ভিখিরিদের ওপর একটা বিস্তারিত ফিচার
ছাপবার কথা বলেন, আমি কাজটার দায়িত্ব নিই। সেই হলো আমার কাহিনীর সূত্রপাত। আমি ভাবলাম যে আমি যদি ভিখিরি সেজে ভিক্ষে করি তাহলে হয়তো সঠিক খবর জোগাড় করতে পারবো। আমি আগে অভিনয় করতাম, তাই আমার পক্ষে মেকআপ নেওয়া খুবই সোজা। আর তাছাড়া গ্রিন রুমের কাজটায় আমার হাতও ছিল বেশ ভালোই। আমি এমন মেকআপ নিলাম যাতে চট করে লোকের নজরে পড়ে আর লোকের মনে করুণা হয়। গালে একটা কাটা দাগ করে ওপরের ঠোঁটটা রং করা স্টিকিং প্লাস্টার দিয়ে আটকে দিলাম। শহরের সবচেয়ে ভিড়ের রাস্তায় কয়েকটা দেশলাইয়ের বাক্স নিয়ে বসে গেলাম আমি। ঘন্টা 7 এভাবে বসে থাকার পর আমি বাড়ি ফিরে অবাক হয়ে দেখলাম যে আমি 26 শিলিং 4 পেনি উপার্জন করেছি। আমি আমার লেখাটা তৈরি করে দিয়ে দিলাম। তারপর আস্তে আস্তে ব্যাপারটা সম্পূর্ণ ভুলেও গেলাম। ইতিমধ্যে হয়েছে কি, কোনো একটা ব্যাপারে আমি আমার এক বন্ধুর হয়ে জামিন দিয়েছিলাম। হঠাৎ একদিন কোর্ট থেকে আমার উপর নির্দেশ এলো 25 পাউন্ড জমা দেবার জন্য। আমি তো মাথায় হাত দিয়ে বসলাম, এক্ষুনি 25 পাউন্ড আমি পাই কোথায়? ভাবতে ভাবতে আমার মাথায় একটা বুদ্ধি এলো। আমি অনেক বলে কয়ে 15 দিন সময় নিলাম, আর অফিস থেকেও দিন 15 ছুটি নিলাম। তারপর ছদ্মবেশ ধরে শহরে ভিক্ষে করতে শুরু করলাম। 10 দিনেই টাকাটা উঠে গেল। পাওনাদারদের শোধ করলাম, কিন্তু এরপরই আসল গন্ডগোলটা বাঁধল। খবরের কাগজের অফিসে ঘন্টার পর ঘন্টা ঘাড় গুঁজে কাজ করে আমি সপ্তাহের শেষে পেতাম মাত্র 2 পাউন্ড। অথচ মুখে একটু রংচং মেখে আর রাস্তায় টুপি পেতে চুপচাপ বসে থেকে আমি একদিনেই 2 পাউন্ড রোজগার করতে পারি। আমার মনের মধ্যে একটা টানা পোড়েন চলতে লাগলো। একদিকে আত্মসম্মান আর একদিকে সহজে পয়সা উপার্জন। শেষ পর্যন্ত লোভেরই জয় হলো মিস্টার হোমস। চাকরি আমি ছেড়ে দিলাম। দিনের পর দিন ওই একই জায়গায় বসে ভিক্ষে করতে লাগলাম। আয় খুব ভালো হতো আমার। তবে একজন লোকই আমার আসল পরিচয়টা জানত, ওই আফিম আড্ডার ম্যানেজার। সোয়ান্ডাম লেনে তার ঘর থেকে আমি সকালবেলায় ভিখিরি আর সন্ধ্যাবেলা ভদ্রলোক সেজে বেরিয়ে আসতাম। এই ম্যানেজারকে আমি নিয়মিত ভালো টাকাও দিতাম, তাই জানতাম যে আমার গোপন কথা ফাঁস হবার কোনো ভয় নেই। তো অল্প দিনের মধ্যে আমি বেশ কিছু টাকা জমিয়ে ফেললাম। দেখুন, আমি এই কথা মোটেই বলছি না যে লন্ডন শহরের সব ভিখিরি বছরে 700-800 পাউন্ড রোজগার করে, তবে আমার আয় অবশ্যই 700 পাউন্ডের ঢের বেশি। তার কারণ হলো আমার মেকআপের কেরামতি, আর দ্বিতীয় কারণ আমার লোকের মুখের ওপর ঝটপট জবাব দেওয়ার ক্ষমতা। সত্যি কথা বলতে কি, লোকের কথার জবাব দিতে দিতে আমার উত্তরগুলোও বেশ চোখা আর লাগসই হয়ে উঠেছিল। অল্প দিনের মধ্যেই শহরের অনেক লোক আমাকে চিনে গেল। খুব কম হলেও একদিনে আমার 2 পাউন্ড আয় তো হতোই। টাকা পয়সা হওয়ার সাথে সাথে আমার নানা রকম ইচ্ছে হতে লাগলো। লি অঞ্চলে একটা বড় বাড়ি ভাড়া করলাম, বিয়ে করলাম, ছেলে মেয়ে হলো, প্রতিবেশীদের সঙ্গে আলাপ পরিচয় হলো। কিন্তু আমার রোজগারের আসল পথটা যে কি তা কেউ জানত না। আমার স্ত্রী জানেন যে শহরে আমার ব্যবসা আছে, তবে ব্যবসাটা কিসের সেটা জানেন না। গত সোমবার কাজ ছেড়ে আমি যখন আমার ওই আস্তানায় জামা কাপড় বদলে ভদ্রলোক সাজছিলাম, হঠাৎ দেখতে পেলাম আমার স্ত্রী রাস্তা থেকে স্থির দৃষ্টিতে আমাকে দেখছেন। ওখানে ওই সময় ওকে দেখে আমি এতই অবাক হয়ে গিয়েছিলাম যে আমি নিজের অজান্তেই চেঁচিয়ে উঠি, আর তারপর 2 হাতে মুখ ঢেকে এক ছুটে ম্যানেজারের কাছে গিয়ে সব কথা বলি, আর বলি যে কোনো উপায় যেন ও আমার স্ত্রীকে নিচেই আটকে রাখে।
তারপর আমি আমার ঘরে চলে এসে শুনতে পেলাম যে আমার স্ত্রী নিচে ম্যানেজারের সঙ্গে কথা বলছেন। অবশ্য আমি জানতাম যে খুব সহজে উনি ওপরে উঠে আসতে পারবেন না। এরই মধ্যে আমি আবার ভদ্রলোকের সাজ ছেড়ে ভিখিরির পোশাক পরে নিই। আমার ছদ্মবেশ এত নিখুঁত যে আমার স্ত্রীও আমাকে দেখে চিনতে পারলেন না। কিন্তু তখন আমার মনে হলো যে আমার ঘরে তল্লাশি হতে পারে, তাহলে তো ধরা পড়ে যাব। তাই নিজেকে বাঁচাবার জন্য আমি জোর করে নদীর দিকের জানলাটা খুলতে গেলাম। এবার হয়েছিল কি, সকালবেলায় বাড়িতেই আমার হাত কেটে গিয়েছিল, আর তখন ঘষ্টানিতে আবার রক্ত পড়তে আরম্ভ করলো। তখন আমি আমার কোটের পকেটে খুচরো ভর্তি করে সেটাকে টেমসে ছুঁড়ে ফেলে দিলাম, আর অন্য জামা কাপড়গুলোও সেইভাবেই ফেলে দিতাম, কিন্তু তার আগেই পুলিশ এসে পড়ল। কিন্তু এর মধ্যেই এটা ভেবে আমার মজা লাগলো যে আমার ছদ্মবেশ তো ধরা পড়লই না, উল্টে আমাকেই নেভিল সেন্ট ক্লিয়ারে খুনি বলে গ্রেপ্তার করা হলো। এর বেশি আমার কিছু বলবার নেই মিস্টার হোমস। আমি আমার ছদ্মবেশেই থাকতে চেয়েছিলাম বলেই মুখটুক না ধুয়ে এমনি নোংরা সেজে থেকেছি। আমি জানতাম যে আমার স্ত্রী খুবই চিন্তা করবেন, তাই আমি তার নামে একটা চিঠি লিখে ম্যানেজারকে দিই ফেলে দেওয়ার জন্য। সে চিঠি তিনি সবে পেয়েছেন, গতকাল। হ্যাঁ, গতকাল? তাহলে তো এই কটা দিন তার মনের উপর দিয়ে কত কষ্ট, কত উদ্বেগ গিয়ে থাকবে। পুলিশ ওই ম্যানেজারকে নজরে রেখেছিল, সেজন্যই ও তাড়াতাড়ি চিঠি ফেলতে পারেনি। হয়তো সে অন্য কোনো লোককে ওই চিঠিটা ফেলতে দিয়েছিল, আর সে ঠিক সময় মতো ফেলেনি। হ্যাঁ, হয়তো তাই হবে। আচ্ছা মিস্টার সেন্ট ক্লেয়ার, ভিক্ষে করবার জন্য আপনার কোনো জরিমানা হয়নি? হ্যাঁ, তা হয়েছে, তবে আমার রোজগারের তুলনায় সে জরিমানা কিছুই নয়। এগুলো কিন্তু এবার বন্ধ করতে হবে মিস্টার সেন্ট ক্লিয়ার। পুরো ব্যাপারটা তবেই আমরা গোপনে রাখতে পারবো। হিউ বুনকে কিন্তু চিরদিনের জন্য মুছে ফেলতে হবে। সে বিষয়ে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। আমি ভগবানের নামে দিব্যি করে বলছি, হিউ বুন আর কোনোদিনই ফিরে আসবে না। তাহলে ঠিক আছে, সমস্যাটা সমাধান করে দেওয়ার জন্য মিস্টার হোমস আপনাকে অসংখ্য ধন্যবাদ। তবে কিভাবে সমাধান করলেন জানতে পারলে বেশ ভালোই লাগতো আর কি। 5টা বালিশের ঠেস দিয়ে সারা রাত্রি জেগে বসে আর 1 আউন্স করা তামাক খেয়ে এই সমস্যার সমাধান করেছি। তারপর বাথরুমে গিয়ে এই স্পঞ্জটা নিয়ে বেরিয়ে পড়লাম। এটাই ছিল এই রহস্যের তালা খোলার চাবি। তারপর আমাকে বলল, চলো ওয়াটসন, বেকার স্ট্রিটে গিয়ে ব্রেকফাস্ট করা যাক। কতদিন নিজের বাড়িতে যাওয়া হয়নি, চলো। আজ কাহনে শুনলেন স্যার আর্থার কোনান ডয়েলের শার্লক হোমস কাহিনী দ্য ম্যান উইথ দ্য টুইস্টেড লিপ অবলম্বনে বক্রষ্ঠ ব্যক্তির রহস্য। গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে, গল্পতে একটা লাইক এবং কাহনে সাবস্ক্রাইব করার পাশাপাশি কমেন্ট সেকশনের পাশে থাকা হাইপ অপশনে ক্লিক করে দেবেন কাইন্ডলি। শার্লক হোমসের চরিত্রে সুভাষ, গল্প পাঠে অন্যান্য চরিত্রে অর্ণব অলিভিয়া পিয়ালি, কৃষ্ণময় উদ্ভাস বুবাই, এনামুল সৌমিক এবং আমি অপরূপা। সম্পাদনা অলিভিয়া। শার্লক হোমস থিম অঙ্কুর শুভব্রত। আবহ নির্মাণে এবং সমগ্র পরিচালনায় RJ অর্ণব। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। কিন্তু আগামী সপ্তাহে আরও একটি দুর্দান্ত গল্প নিয়ে ফিরবে কাহন। সাহিত্য দীর্ঘজীবী হোক।